কুয়াশাচ্ছন্ন সেই মোহনায় আমাদের নৌকাটা যখন আটকে গেল, রহিম মিয়া তখন কাঁপতে কাঁপতে নৌকার তলায় সিজদায় পড়ে গেছে। আমি টর্চের আলোটা বজরার পালের ওপর ফেলতেই দেখলাম সেটা কাপড় নয়, মানুষের চামড়া দিয়ে তৈরি বিশাল এক পর্দা। হঠাৎ বজরার ওপর থেকে একটা ভারী শিকল টেনে তোলার শব্দ হলো। ঝনঝন ঝনঝন, মনে হলো কেউ আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। আমি যখন সেই পচা গন্ধে ভরা ডেকে পা রাখলাম, চারপাশটা হঠাৎই লালচে আলোয় ভরে উঠল। প্রতিটি কঙ্কাল যেন মাথা তুলে আমার দিকে তাকাতে লাগল। মাঝখানের সেই হাড়ের সিংহাসনে বসা বিভীষিকাটি তখন তার হাত বাড়িয়ে আমার দিকে ইশারা করল। তার গলার স্বরটা বাতাসের শোঁ শোঁ শব্দের মতো শোনাচ্ছিল। ৩০০ বছর ধরে আমি একজোড়া সজীব চোখের অপেক্ষায় আছি, আজ সেই তৃষ্ণা মিটবে। সে উঠে দাঁড়াতেই দেখলাম তার পা নেই, শরীরের নিচের অংশটা ধোয়ার মতো বজরার মেঝের সাথে মিশে আছে। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু বজরার চারপাশ তখন দেয়ালের মতো উঁচু হয়ে গেছে। তখনই আমি দেখলাম রহিম মিয়া নিচ থেকে চিৎকার করে বলছে, বাবু রক্ত দিন, নিজের হাতের সামান্য রক্ত ওই কাঠের ওপর ফেলুন, ওটা তৃষ্ণার্ত। কি হলো তারপর? আমি কি নিজের রক্ত দিয়ে সেই প্রেতাত্মার হাত থেকে মুক্তি পেলাম, নাকি আজও আমি সেই বজরার কোনো এক কঙ্কাল হয়ে মোহনায় ঘুরে বেড়াচ্ছি? শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ পর্ব। সুন্দরবন নামটা শুনলেই চোখে ভাসে ঘন সবুজ জঙ্গল আর রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। কিন্তু এই জঙ্গলের গহীন গভীরে এমন কিছু নদী আর মোহনা আছে যেগুলোর নাম কোনো মানচিত্রে নেই। স্থানীয় জেলেরা বলে, ওসব এলাকায় জোয়ারের জল যখন বাড়ে তখন শুধু নোনা জল আসে না, সাথে আসে শত বছরের পুরনো কোনো এক অভিশপ্ত অতল থেকে উঠে আসা সব বিভীষিকা। আমি পেশায় একজন প্রত্নতাত্ত্বিক সংগ্রাহক। পুরনো মুদ্রা, আসবাবপত্র বা পুঁথি সংগ্রহের নেশায় আমি চষে বেরিয়েছি বাংলার আনাজ কানাজ। কিন্তু সেই নেশাই যে আমাকে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাবে যা আমার স্বাভাবিক জীবনের সবটুকু শান্তি কেড়ে নেবে, তা আমি স্বপ্নেও ভাবিনি। ঘটনাটা ছিল ৩ বছর আগের এক অমাবস্যার রাতের। আমরা যাচ্ছিলাম কালনা আর খোলপেটুয়া নদীর এক রহস্যময় সংযোগস্থলে, যেখানে নাকি পুরনো জমিদারদের এক ডুবে যাওয়া বজরার সন্ধান পাওয়া গেছে। গাইড রহিম মিয়া বারবার মানা করেছিল রাত করে ও পথে না যেতে। তার মতে কিছু কিছু রাস্তা কেবল যাওয়া যায়, ফেরা যায় না। সেই রাতে ঘন কুয়াশার চাদর যখন নদীর বুক ঢেকে ফেলল, আর আমাদের ছোট ডিঙি নৌকোটা যখন কোনো এক অশুভ টানে মাঝ নদীতে থমকে দাঁড়ালো, ঠিক তখনই শুরু হলো সেই হাড় হিম করা বিভীষিকা। এরপর থেকেই সেই বিশাল রক্তবর্ণ পালের বজরার আগমন ঘটে। মৃত্যুঞ্জয়ীর অভিশাপ, অন্ধকারের সেই নৌকা। সে রাতের কথা ভাবলে আজও আমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায়। ঘটনাটা ঘটেছিল সুন্দরবনের কোল ঘেঁষে বয়ে যাওয়া এক নাম না জানা নদীর মোহনায়। আমার পেশা ছিল পুরনো প্রত্নতাত্ত্বিক জিনিস সংগ্রহ করা, আর সেই নেশাতেই পা বাড়িয়েছিলাম সুন্দরবনে গহীন এক দ্বীপে। রাত যখন গভীর। গল্পটি শুরু হয় রাত 12টার পর। আমি আর আমার গাইড রহিম মিয়া একটি ছোট ডিঙি নৌকায় করে ফিরছিলাম। নদীর ওপারে আমাদের তাঁবু। হঠাৎ করেই কুয়াশা এত ঘন হয়ে এলো যে হাতের তালুও দেখা যাচ্ছিল না। চারপাশটা যেন হুট করে একদম স্তব্ধ হয়ে গেল। না কোনো পাখির ডাক, না পানির কলকল শব্দ। রহিম মিয়া হঠাৎ বইটা থামিয়ে দিল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, বাবু একটা শব্দ শুনতে পাচ্ছেন? আমি কান পাতলাম। দূরে কোথাও থেকে একটা কান্নার আওয়াজ আসছে। সেটা কোনো মানুষের কান্নার মতো নয়, যেন অনেকগুলো আত্মা একসাথে আর্তনাদ করছে। আর সেই শব্দের সাথে মিশে আছে ধাতব কোনো কিছুর ঘর্ষণের শব্দ। খচ খচ খচ। সেই বিশাল ছায়া কুয়াশার বুক ছিঁড়ে হঠাৎ আমাদের নৌকার সামনে এসে দাঁড়ালো বিশাল আকার এক প্রাচীন বজরা। সেই নৌকার পালগুলো ছিল ছেঁড়া এবং কালচে লাল রঙের, যেন শুকিয়ে যাওয়া রক্ত। আশ্চর্যের বিষয় হলো এত বড় একটা নৌকা পানির ওপর দিয়ে চলছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। আমাদের ডিঙি নৌকাটা চুম্বকের মতো সেই বজরার গায়ে গিয়ে আটকে গেল।
রহিম মিয়া ভয়ে নৌকার তলায় গুটিসুতি মেরে বসে পড়ল। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমি অদম্য কৌতূহল আর এক অদ্ভুত ঘোরের বশবর্তী হয়ে বজরার ঝোলানো সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। উপরে উঠতেই এক পচা মাংসের গন্ধ আমার নাকে এলো। বজরার ডেক জুড়ে পড়ে আছে পুরনো দিনের সব কঙ্কাল, কিন্তু অবাক করা বিষয় হল প্রতিটি কঙ্কালের মুখ হাঁ করা, যেন তারা চরম যন্ত্রণায় মারা গেছে। হঠাৎ ডেকের মাঝখানে একটি বড় চেয়ারে কাউকে বসে থাকতে দেখলাম। লোকটার পরনে ছিল জমিদারি পোশাক, কিন্তু তার শরীরে কোনো চামড়া নেই, শুধু সাদা হাড়, আর তার ওপর দপদপ করছে কিছু শিরা। সে ধীরে ধীরে মাথাটা আমার দিকে ঘোরালো। তার কোটরে কোনো চোখ নেই, সেখানে জ্বলছে নীল রঙের দুটো আগুনের শিখা। সে অমানসিক স্বরে বলে উঠল, নতুন অতিথি, আমার এই অনন্ত যাত্রায় সঙ্গী কম পড়ে গিয়েছিল। পালানোর পথ নেই। আমি পেছাতে গিয়ে হোঁচট খেলাম। দেখলাম ডেকের কঙ্কালগুলো ধীরে ধীরে নড়াচড়া শুরু করেছে। তাদের হাড়ের ঘর্ষণে সেই খচ 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 শব্দ হচ্ছে। তারা চারপাশ থেকে আমাকে ঘিরে ধরল। তাদের ঠান্ডা হাড়ের আঙুলগুলো যখন আমার ঘাড় স্পর্শ করল, তখন আমার মনে হলো আমার শরীর জমে পাথর হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে রহিম মিয়ার চিৎকার শোনা গেল নিচ থেকে। সে নৌকার গলুই দিয়ে বজরার গায়ে সজোরে আঘাত করছে আর আল্লাহর নাম জপছে। সেই পবিত্র শব্দের কম্পনে যেন বজরার মায়া কিছুটা আলগা হল। আমি কোনো মতে রেলিং টোপকে নিচে ঝাঁপ দিলাম। পরিণতি। আমি যখন পানিতে পড়লাম, তখন সেই বজরাটি কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে নিজেকে আবিষ্কার করলাম নদীর চরে। রহিম মিয়া পাশে বসে কাঁদছিল। কিন্তু বাড়িতে ফিরে যখন আয়নায় দাঁড়ালাম, দেখলাম আমার কাঁধে সেই কঙ্কালের হাতের 5টা আঙুলের কালো ছাপ বসে গেছে। ডাক্তাররা বলেন ওটা চামড়ার রোগ, কিন্তু আমি জানি অমাবস্যার রাতে সেই ছাপটা আজও নীল হয়ে জ্বলে ওঠে, এবং আমি স্পষ্ট শুনতে পাই সেই বজরার আহ্বান। এই পর্যন্তই আজকের ভয়ের গল্প। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। এই রকম আরও ভয়ানক কাহিনী পেতে চ্যানেল এসএস স্টুডিও ফলো করুন। আপনাদের সাথে ছিলাম আমি সিয়াম সরকার। আবার দেখা হবে নতুন কোনো রাতের গল্পে, নতুন কোনো বিভীষিকায়। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই এসএস স্টুডিওর সাথেই থাকবেন। এরকম আরও ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের পেজটা ফলো করবেন। প্রেজেন্টেড বাই এসএস স্টুডিও উইথ সিয়াম সরকার। সতর্কতা, এই গল্প সম্পূর্ণ কল্পনাপ্রসূত। গল্পের চরিত্র ও ঘটনা বাস্তবে ঘটে নাই। এটি শুধুমাত্র ভয় উদ্দীপক বিনোদনের জন্য। গুরুত্বপূর্ণ নোট বা কপিরাইট: এই গল্পের সকল অধিকার সিয়াম সরকার বা এসএস স্টুডিওর। অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ বা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। লেখক সিয়াম সরকার। পেজ এসএস স্টুডিও। সিয়াম সরকার, সর্বসত্য সংরক্ষিত। ভয়ের আরেক নাম এসএস স্টুডিও উইথ সিয়াম সরকার। যেখানে শেষ হয় সাহস, সেখান থেকেই শুরু আমাদের গল্প। আর ভুলেও একা দেখো না, কারণ আতঙ্ক এখন তোমার দরজায়।